আমাদের জীবনের প্রতিনিয়ত কত কিছুই না ঘটে যায়। কখনো কখনো সেই ঘটে যাওয়া ঘটনা বা দুর্ঘটনা আমরা ভুলে যাই, আবার কখনো সেই সব ঘটনা আমাদের মনে গেঁথে যায় চিরতরে। কোনো কোনো ঘটনার ব্যাখ্যা আমরা না খুঁজেই পেয়ে যাই, আবার কোনো কোনো ঘটনার ব্যাখ্যা আমরা খুঁজেও পাই না। আজ আমরা কুয়াশায় শুনবো এমনই এক ঘটনা, যার শুরুটা খুব সুন্দর হলেও শেষটা ছিল ভয়ঙ্কর। চৌধুরী বাড়ির পিকনিক। আজ ব্যাপারটাকে পিকনিক বললে ভুল হবে। চৌধুরী বাড়ির ছেলে মেয়েরা অনেক দিন পরে দূরে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করেছে। এদের মধ্যে রয়েছে তৌফিক, নাইম, আকাশ, নওশীন ও মুনিয়া। সম্পর্কে ওরা চাচাতো ভাই বোন। পরীক্ষার জন্য শিহাব এবার যেতে পারছে না ওদের সাথে। প্রায় 3 সপ্তাহ ধরে প্ল্যান করেছে এই ট্যুরের জন্য। শেষ পর্যন্ত পরীক্ষার জন্য আটকে গেছে শিহাব। সব কিছু গাড়িতে উঠানো হয়ে যাওয়ার পরেই গাড়ি ছেড়ে দেয়। বারান্দায় দাঁড়িয়ে শিহাব দেখতে থাকে গাড়ি যাওয়ার দৃশ্য। হঠাৎ তার শিহাবের বুকের ভেতরটা কেমন যেন কেঁপে ওঠে। শিহাবের অনেক মন খারাপ হয়েছে রে। আমাদেরও একা একা লাগবে ওকে ছাড়া। শিহাবকে ছাড়া মজাই হবে না। একটা কথা বলবো ভাইয়া? কোনো উল্টাপাল্টা কথা জিজ্ঞেস করবি না। গাড়ি ড্রাইভ করছি, উল্টাপাল্টা কথা বললে অ্যাক্সিডেন্ট করে মরবো কিন্তু সবাই। না 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 না, আমি জানতে চাইছিলাম যে আমরা গিয়ে কোথায় উঠবো। এটা কেমন কথা? আপনি তুমি ওর কথায় অবাক হয়েও না তো, ও তো এমনই। আপনি বিশ্বাস করো, ভাইয়ার আকাশ মিলে গত 2 দিন ধরে কেমন কেমন জানে কথা বলে। কি বলছে সেটা স্পষ্ট বোঝাও যায় না। আমি জানতে চাইলেই বলে কিচ্ছু না। ভালো কথা, আমিও তো জানি না। আচ্ছা তৌফিক, আমরা গিয়ে উঠছি কোথায় রে? আপনি আমি কথা বলে রেখেছি আমার এক ফ্রেন্ডের সাথে, ও ব্যবস্থা করে রেখেছে। দেখিস আবার কোনো ঝামেলা যেন না হয়, তাহলে বাবা আর চাচ্চুরা কখনো আমাদের একা ছাড়বে না। দাদু তো ভীষণ রাগ করবে। এবারই তো অনেক কষ্টে ম্যানেজ করেছি। আমার মাথায় আছে। আচ্ছা মুনিয়া আর আকাশ কি করিস রে? কোনো সারা শব্দ পাচ্ছি না। ওরা দুজন তো সেই কখন ঘুম, গাড়িতে উঠেই ঘুম দিয়েছে। ও আচ্ছা আপনি, আমরা যেখানে যাচ্ছি সেখানে কিন্তু ফোনে নেটওয়ার্ক তেমন পাওয়া যায় না। তুমি বাসায় ফোন করে এখনই বলে দাও। এখন এ কথা বললে বলবে গাড়ি ঘুরিয়ে বাসায় চলে আয়। তা ঠিক। গিয়ে জানানো যাবে বরং। বাসায় জানালে সমস্যা হবে এই ভেবে আর ফোন করে না ওরা কেউ। কিন্তু ওরা জানতো না এটাই ছিল ওদের সবচেয়ে বড় এবং প্রথম ভুল। আচ্ছা, আমরা কি শুধু ঘুরেই চলে আসবো? হ্যাঁ, তবে এবারের ট্যুরটা হবে অন্য সব ট্যুরের চেয়ে একদম আলাদা। এই মুনিয়াটা সারা জীবন ঘুমিয়েই কাটিয়ে দিল। যেখানেই যাবে সেখানেই ঘুম। উফ, জোরে ধাক্কা দাও তো আপনি। আয় মুনিয়া, মুনিয়া, এই ওঠ, পানি ঢেলে দিলাম কিন্তু। আহা, কি সমস্যা? ভালো হবে না কিন্তু এমন করলে। খারাপটা কি হবে শুনি? আমার না এই তামাশা জিনিসটা একদম পছন্দ না। আচ্ছা আমাকে বলতো, তুই এমন কেন? হ্যাঁ, তোমরা সবাই অনেক ভালো আর আমি একাই খারাপ। শান্তি। আহা, আমি কি তাই বলেছি নাকি? আমি তো বলতে চাইছিলাম তুই এমন করে সব জায়গাতে ঘুমিয়ে পড়িস কেন? তো আর কি করব? আচ্ছা ঠিক আছে, তুই ঘুমিয়ে থাক, তাই ভালো। কি কি বললে? এই সবাইকে একটা কথা বলা হয়নি। সেটা হলো, কেউ একা একা কাউকে না বলে কোথাও যাবি না। কেন? গেলে কি হবে? না মানে অপরিচিত জায়গা তো, তাই আর কি। হারিয়ে গেলে ঝামেলা হবে। তাও ঠিক। তুই কথা না বলে সাবধানে গাড়ি চালা। আমার না ব্যাপারটা খুব একটা ভালো লাগছে না। নতুন জায়গাতে এমন হয় মাঝে মাঝে। বাসাটা কেমন যেন। কোথায়? এত কম টাকায় অন্য কোথাও এত ভালো থাকার জায়গা নেই। এটাই তো সন্দেহ আরো বাড়িয়ে দিচ্ছে। এত কম টাকা। একটা কথা বলি আপনি। বল। এই বাসাটার মধ্যে একটা মজার ব্যাপার আছে। কি ব্যাপার? অনেকদিন এই বাসায় কেউ থাকেনি। কেন থাকেনি? কেন? এটাই তো রহস্য। তাহলে তুই আমাদের এখানে আনলি কেন? আরে আপনি, আমি খুলে বলি তোমাকে। এই জায়গাতে ঠিক কি আছে তা খুঁজে বের করতেই তো এত দূর থেকে এখানে আসলাম। কাজটা খুবই খারাপ হয়েছে তৌফিক। যদিও আমি এসব বিশ্বাস করি না,
তবু হ্যাঁ, আমি স্বীকার করছি, আগে থেকে সবাইকে জানালে তো আসতেই দিত না। যাই হোক, এসব মুনিয়াকে বলার দরকার নেই, শুধু শুধু ভয় পাবে। আর শোন, যত তাড়াতাড়ি সম্ভব আমরা এখান থেকে চলে যাব। আচ্ছা, দেখা যাবে। আমি যে বেশি ঝাল খেতে পারি না তা বলে রাখুনি। এটা কি বানিয়েছে? আমার মুখ তো একদম জ্বলে গেল। তুই সবসময় একটা না একটা খুঁত খুঁজে বের করবি। এত ঝালও না খাবারটা কিন্তু। আমার সবকিছুই বিরক্তিকর লাগছে এখানকার। না, ঠিক বিরক্ত বললে বেশি হয়ে যাবে। জায়গাটা এমনি সুন্দর, কিন্তু একটু বেশি নিরিবিলি। হ্যাঁ, মনে হচ্ছে ভূতের বাসে এসে পড়েছি। আমাদের বাকি দুইজন কোথায়? রাজা বাচ্চাদের দেখা পাওয়া যাচ্ছে না যে। ভাইয়ারা তো অনেক আগেই খেয়ে নিয়েছে, এখন মনে হয় ঘরে বসে আড্ডা দিচ্ছে। কেন আগে খেয়ে নিয়েছে কেন? ভালো খাবারগুলো নিজেরাই খেয়ে নিয়েছে। ডাক দেই তো। দুইজন এভাবে আলাদা ঘরে বসে কি যে করছে। এই আকাশ, আকাশ, নাইম, এদিকে আয় তো। বলো। ঘরে কি করছিস? ভালো লাগছে না, কাল সকালে কথা বলি। কেন, কি হয়েছে? ভালো লাগছে না, কিছু ভালো লাগছে না, একদমই না। কি হলো? নাটক ঝামেলা না করলে ভাল লাগে না। যাই হোক, রাত হয়েছে, তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়তে হবে। নাইম হঠাৎ এমন ব্যবহার করলো কেন? কিছু বললে আপনি? না, তেমন কিছু না। বলো আমাকে, বলবে না? তেমন কিছু না রে। ভাবছিলাম যে আজকে নাইম কেমন যেন ব্যবহার করলো, তাই না? ও তো এমন করে না কখনো। কি জানি, আমিও না ঠিক বুঝতে পারিনি। ভাইয়া তো কখনোই রাগ করে না, আজকে প্রথমবার ভাইয়া কেমন রাগ করতে দেখলাম। কিছু তো একটা হয়েছে, তো হয়েছেটা কি? কাল সকালে জিজ্ঞেস করলেই জানতে পারবে। হ্যাঁ, যা তুই শোপার। আর তুমি? আমি আসছি, তুই যা। ওকে, তাড়াতাড়ি এসো কিন্তু। কি করতে যে আমাদের এই বাসায় এনেছে তৌফিক। উফ, কেমন একটা গা ছমছমে ভাব। যত সব। এখানে থেকো না, চলে এসো, চলে এসো খুব তাড়াতাড়ি। কি রে, তুই না শুয়ে পড়লি, আবার উঠলি কখন? অনেক রাত হয়েছে, ঘুমের সময় এখন। গলা বসে গেছে ঠান্ডা পানি খেয়ে। চল, আসলে অনেক রাত হয়ে গেছে, একসাথে ঘুমিয়ে পড়ি। দেরি হলে আবার ঘুম আসবে না পরে। কথা শেষ করে ঘুমোতে চলে গেল নওশীন। কিন্তু তারা জানতো না কত বড় বিপদ অপেক্ষা করছে সামনে। এমন এক বিপদ যা কেউ কখনো কল্পনাও করতে পারবে না। অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর, খুব ভালো লাগছে। অনেক দিন পর খুব ভালো লাগছে। অনেক দিন পর, অনেক দিন পরে আবারও আমাকে দেখতে অনেক সুন্দর লাগবে।
কিসের যেন শব্দ। এই আকাশ, এই আকাশ, উফ, এমন ভাবে ঘুমায়। একা একা দেখতে যাব? হ্যাঁ যাই, যদি চোর টোর হয় যা দেখে আসি। কে যেন আসছে এদিকে। অনেকদিন পর একজন এদিকে আসছে, আমি তীব্র গন্ধ পাচ্ছি। আরে শব্দটা তো মনে হয় এদিক থেকে আসছিল, কিন্তু এখন তো আর পাচ্ছি না। এগিয়ে গিয়ে দেখবো। না থাক, ঘুমাতে চলে যাই। এভাবে একা একা যাওয়াটা ঠিক হবে না। কে কে ওখানে? আমি, এদিকে আয়। ও, তুই তো ঘুমাচ্ছিলি, উঠলি যে? দাঁড়া আসছি। আমরা তাহলে আজকে ঘুরতে বেরোচ্ছি। হ্যাঁ, আশেপাশে অবশ্য দেখার মতো কিছু নেই। মানে তাহলে কেন এসেছি এখানে? কাল থেকেই এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমি বিরক্ত হয়ে গেলাম। এটা তো কোনো কথা না। ফালতু একটা জায়গায় নিয়ে এসে কথাও শুনতে পারবে না, তা তো হবে না। দেখ, ফালতু জায়গা কিনা না জেনে বলবি না। বাস বাস বাস, নিজেদের মধ্যে ঝগড়া করার কোনো দরকার নেই। কিরে নাইম, কোথায় ছিলি তুই? বাসার ভেতরেই তো ছিলাম। না, আমি খুঁজেছি তোকে, ভাবলাম বের হয়েছিস। না, বের হইনি। বের হয়ে যাবই বা কোথায়? সব কাজ তো এখানেই। আমরা নাস্তা শেষ করে সবাই মিলে বের হবো, বুঝলি? কোথায় যাব? আশেপাশে একটু ঘুরে দেখে আসবো। মুনিয়া দেখ, কতক্ষণ ধরে শুধু হেঁটেই যাচ্ছি। আশেপাশে কেন? পুরো এলাকায় তো আর কোনো বাড়িই নেই। আমার না ভীষণ পায়ে ব্যথা করছে, চলো না আমরা বাসায় চলে যাই। একবার যখন বের হয়েছে তখন দেখেই যাই। আপনি একটা কথা বলি। বল। আমার না এই বাসাটা ঠিক ভালো লাগেনি। ভালো লাগেনি মানে? এই বাসায় খুব গা ছমছমে একটা ব্যাপার আছে। শুধু তাই না, এই বাসায় কেমন যেন একটা অদ্ভুত ফিল হয়। আমারও ঠিক ভালো লাগছে না। দেখি কাল পরশুর মধ্যে বাসায় ফিরতে পারি কিনা। অনেকক্ষণ হাঁটার পরেও কোনো ঘর বাড়ি দেখতে পেল না ওরা। সবাই মনে মনে ভীষণ বিরক্ত হলো। বিরক্তির ব্যাপারটা অবশ্য এই জায়গায় আসার পর থেকেই শুরু হয়েছে। এমন একটা জায়গাতে কেন তৌফিক ওদের নিয়ে এসেছে তা কেউ বুঝতে পারছে না। জানতে চাইলেও তৌফিক পরিষ্কার করে কিছু বলছে না। অনেকটা রাস্তা হাঁটার পর শেষ পর্যন্ত কিছু বাড়ি চোখে পড়ে ওদেরকে আশেপাশের মানুষ খুব অদ্ভুতভাবে দেখতে থাকে। মুনিয়া কথা বলার জন্য এগিয়ে যায়, কিন্তু খুব অদ্ভুতভাবে ওরা দ্রুত ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয়, যেন খুব ভয় পেয়েছে ওদের দেখে। বাসায় ফিরে যে যার ঘরে চলে যায়। সবার মনে এখন একটাই প্রশ্ন, তৌফিক কেন, কিসের জন্য এখানে নিয়ে এসেছে ওদের? নাইম, নাইম মাত্রই তো এখানে ছিল, গেল কোথায়? এই নাইম! চিৎকার করছিস যে, কি হয়েছে? আরে নাইমকে পাচ্ছি না। দেখ, আশেপাশেই আছে। তুমি একটু বাইরে গিয়ে দেখো তো, বাইরে কিনা। বাইরে থাকলে একটু পরে চলে আসবে, এত ভাবার তো কিছু নেই। তুমি দেখবে ও কি করেছে। কি কি করেছো? আসো, এই রুমে আসো, দেখে যাও। আসো, দেখো। এগুলো নাইম করেছে তো আর কে করবে? এগুলো এখানে কিভাবে এলো? আহা, তুমি বুঝতে পারছো না। কাল মুরগি রান্না হয়েছে রাতে, ওই মুরগির নাড়ি ভুড়ি ময়লার বালতিতে ছিল। আমাকে ভয় দেখানোর জন্য এগুলো খাটে এনে রেখেছে। এগুলো তাড়াতাড়ি পরিষ্কার করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব পরিষ্কার করতে হবে। এখানে তো কাজের লোকও নেই, কাকে দিয়ে পরিষ্কার করাবো? দাঁড়া, ব্যবস্থা করছি।
আমাকে ডাকছিলি তুই? হ্যাঁ, কোথায় ছিলি? আচ্ছা, তুই এত অদ্ভুত আচরণ কেন করছিস? কথাটা ঠিক বুঝতে পারলাম না। না কিছু না, শোন, তোদের সাথে কিছু কথা আছে। বলো। তার আগে কথা দিতে হবে যে এই কথা আপনি আর মুনিয়া যেন কোনোভাবেই জানতে না পারে। কি এমন কথা? এই জায়গাতে আসার পেছনে একটা কারণ আছে, সেটাই বলবো। কি কারণ? এই বাসায় একটা রহস্য আছে। এ বাসায় একটা রহস্য আছে, সেটা তো বুঝতেই পারছি। সেটা খুঁজে বের করতেই এখানে এসেছি। যাই হোক, কাউকে বলা যাবে না এ ব্যাপারে। তোরা শুয়ে পড়, আমি ঘরে যাচ্ছি। মুনিয়া, এই মুনিয়া, কে? আমি। উফ, কি হয়েছে ভাইয়া? কোনো সমস্যা? না, কি সমস্যা হবে? কোনো সমস্যা নেই। তাহলে এত রাতে? তোর সাথে কথা আছে আমার, এই জন্য ডাকছি। এত রাতে কি কথা? কাল সকালে বলো। হ্যাঁ, বললাম তো দরকার আছে। আয় আমার সাথে। উফ, কোথায় যাব? আয় বলছি। উফ, আচ্ছা চলো। কি হয়েছে ভাইয়া? কি বলবে বলো। ভাইয়া, ভাইয়া, কি হলো বলো। আয় আমার সাথে, আর একটু সামনে। বাসার বাইরে নিয়ে যাবে নাকি এত রাতে? দেখো ভাইয়া, ভয় দেখাবে না একদম। এর আগের বার কিন্তু তুমি আমাকে অনেক ভয় দেখিয়েছিলে। তাই তুমি বুঝি অনেক ভয় পাও? এই ভাইয়া, দেখো একদম উল্টাপাল্টা কথা বলবা না। আমি তো কোনো উল্টা পাল্টা কথা বলছি না। এবার এবার কিন্তু আমি অনেক ভয় পাচ্ছি ভাইয়া। কেন ভয় পাচ্ছ? তুমি তুমি এমন করে কথা বলছো কেন আমার সাথে? আমি তো তোমার সাথে ভালোভাবে কথা বলছি। আমি কিন্তু বাসায় গিয়ে সবাইকে বলে দিব যে তুমি আবারও আমাকে ভয় দেখিয়েছো। বাসায় ফিরতে পারবে বলে ভাবছো দেখে ভালো লাগছে। ভাইয়া দেখো, একদম ভালো হচ্ছে না। আমি কিন্তু চিৎকার করব। কেন চিৎকার করবে? আমাকে দেখে ভয় লাগছে? আমাকে দেখতে পারছে? বলো আমাকে, আমাকে দেখে ভয় লাগছে তুমি? সে রাতে মুনিয়ার সাথে কি হয়েছে তা কেউ জানতেও পারল না। পরদিন সকালে মুনিয়াকে পাওয়া যায় অজ্ঞান অবস্থায় বাসার সামনের বারান্দায়। মুখের পানি দেওয়ার পর জ্ঞান ফিরলেও অনেকক্ষণ কারোর সাথে কথা না বলে চুপচাপ বসে আছে মুনিয়া। সবচেয়ে ভয়ঙ্কর কথা, কেউ একজনের মুখে ধারালো কিছু দিয়ে কেটে দিয়েছে খুব বিশ্রী ভাবে। মুনিয়া, কিছু খাবি? ও তো এখনো কথা বলছে না, কি করব? আমিও তো বুঝতে পারছি না কিভাবে কি হলো। একটা কথা বলি, যা হয়েছে তার জন্য ভাইয়া তুমিই দায়ী। আমি আমি কি করেছি? তুমি এই জায়গাটাতে নিয়ে এসেছো আমাদের। এই জায়গাটা আমাদের জন্য নিরাপদ না জেনেও তুমি আমাদেরকে এখানে নিয়ে এসেছো। আমি তো বুঝতে পারছি না। তুমি বুঝতেও পারবে না। তুমি সব সময় নিজের দিকটাই ভাবো। তোমার যেহেতু কিছু হয়নি, তোমার কিছু যায় আসে না। তুই কি বলতে চাস? মুনিয়ার এই অবস্থা দেখে আমার খারাপ লাগছে না? একদমই না। অন্তত তোমাকে দেখে আমার তা মনে হচ্ছে না। এখন এই জিনিসটা যদি তিশার সাথে হতো তখন তুমি বুঝতে। আমি এখন বুঝতে পারছি আপন আর চাচাতো ভাই বোনের মধ্যে কতটা পার্থক্য। এই তোরা থামতো। এখন নিজেদের মধ্যে ঝগড়া করে সমস্যা বাড়ানোর তো দরকার নেই। এখন কি করব আপনি? ডাক্তার ডাকতে হবে, না হলে ব্যাপারটা আরো খারাপের দিকে যেতে পারে। নাইম তো গেল ডাক্তার ডাকতে। এমন একটা জায়গাতে এসে পড়েছি যে কোথাও তেমন ভালো ডাক্তার পাওয়া যাবে কিনা তার কোনো ঠিক নেই। তৌফিক, দাঁড়িয়ে না থেকে বাসায় একটা কল দে। বাসায় ফোন দিলে
এখন ঝামেলা আরো বাড়বে। এখনো তোমার কাছে ঝামেলাটাই বড় হলো। আমার বোনটার যে এই অবস্থা, তোমার খারাপ লাগছে না একটু? আমি একবারও তেমন কিছু বলিনি, তুই বেশি বুঝিস না। আর নাইম তো ডাক্তার আনতে গিয়েছে। নাইম ভাইয়া, নাইম ভাইয়া, কি হয়েছে মুনিয়া? নাইম ভাইয়া কালকে আমাকে ডেকে নিয়ে গিয়েছিল। তারপর 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 কি হয়েছিল? আমার আর মনে নেই তারপরের কথা, কিন্তু কিন্তু আমি 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 অনেক ভয় পাচ্ছিলাম। থাক থাক, আর মনে করতে হবে না। কি? আমি আমি কখন ওকে ডাকলাম? আমি কাল সারা রাত ঘর থেকে বের হইনি। তাহলে মনিয়া তোর কথা বললো কেন? আমি কি করে বলবো? তুই যে সত্যি বলছিস সেটা আমরা কেন বিশ্বাস করব? আমি তো প্রায় সারা রাত কাল আকাশের সাথেই গল্প করেছি। ওকে জিজ্ঞেস করো। আর মুনিয়ার এমন ক্ষতি আমি কেন করব? ও তো আমারও বোন। আচ্ছা, বুঝতে পেরেছি। এ নিয়ে পরে কথা বলবো। আমাকে তুমি ব্যাপারটা খুলে বলো। আমার প্রথম থেকে সন্দেহ হচ্ছিল। আচ্ছা নাইম, তোর ওই যে ফ্রেন্ডটা আছে না, ওর কথা ঘুরিয়ে লাভ নেই, আমাকে বলতে হবে আজকে। আসলেই শুনতে চাস? হ্যাঁ, সত্যিটা শুনতে চাই। এই বাড়ি নিয়ে একটা কথা আছে। বুঝলাম না। এই বাড়িতে একটা সমস্যা আছে। এই বাড়িতে যারাই থাকতে আসে তারা ঠিকভাবে ফিরতে পারে না, আর যদি পারেও তাহলে সবার একসাথে যাওয়া হয় না। এই ফাইজলামি কিন্তু সবসময় ভালো লাগে না। এই ধর, কি এটা? একজনের ডায়েরি। সে নিজে এই বাড়ির কথা লিখেছে। আমি এখান থেকেই এই বাড়ির ঠিকানাটা পেয়েছি। কাজটা কিন্তু একদমই ঠিক হয়নি। অনেক ইন্টারেস্টিং, পড়ে দেখ। তফিকের দেয়া ডায়েরি খুলে পড়তে শুরু করে নাই। স্পষ্ট হাতের লেখা, তাও কেন যেন সবকিছুই খোলা দেখছে নাই। কিন্তু কেন? ভয় পেয়ে গেছে সে? নাইম পড়ার চেষ্টা করে। যে লিখেছেন তার লেখায় ভয়, আতঙ্ক আর ঘৃণা স্পষ্ট। নাইম পড়তে শুরু করে। খুব বেশি কিছু লেখা নেই, শুধু লেখা, যারা আমার ডায়েরিটা পড়ছেন আমি তাদেরকে বলছি, হয়তো খুব বিরক্ত লাগতে পারে আমার লেখা পড়ে, কিন্তু আমার পক্ষে এর চেয়ে বেশি কিছু জানানো সম্ভব নয়, কারণ আমি নিজেও জানি না। আমি চাই কেউ জানুক, কেউ বের করুক এই রহস্যের সমাধান। না হলে কেউ না কেউ হারাবে তার আপনজনকে। আমার যে ক্ষতি হয়েছে তা অন্য কারো হোক, আমি তা চাই না। সেই বাসায় যারা যায় তারা আর ফিরতে পারে না, আর যদি ফিরতে পারে তাহলে একদম অন্য মানুষ হয়ে ফেরে। যারা দল বেঁধে যায় তারা ফেরে একা, একদম একা। পড়া শেষ করে ডায়েরি বন্ধ করতেই বুকের ভেতরটা কেঁপে উঠল নাইমের, হয়তো এক আগাম অশুভ বার্তা পেয়ে। অনেকদিন পরে কাউকে আবারও ভয় পেতে দেখে খুব ভালো লাগছে। তা আবার আমার মতো কাউকে, আমার মতো সবাই শুধু কষ্টই পেল, শুধু কষ্টই পেল। কিন্তু আজকে আমি সবচেয়ে সুখী। আমি এখন অনেক সুন্দর, আমি অনেক সুখী। অনেক দিনের পুরনো, অনেক বেশি বিরক্ত লাগে, ঘেন্না করে, খুবই বাজে বাজে। কি আমার জিনিসটা কোথায়? এখানেই তো ছিল, কোথায় গেল? কোথায়? এখন এখন কিভাবে থাকবো? এখন এখন তো নতুন গুলোই আছে হাতের কাছে। তাহলে তাড়াতাড়ি কাজ শুরু করে দেয়া যাক।
মনিয়া, হ্যাঁ, ওষুধটা তো লাগাতে দে। আমার মুখটা দেখতে অনেক ভয় লাগছে, তাই না? না, ভয় কেন লাগবে? একটু কেটেছে, ঠিক হতে বেশি সময় লাগবে না। ঠিক হবে না এটা, আমি জানি। আপনি আমাকে দেখতে অনেক বাজে লাগবে। এসব উল্টাপাল্টা কথা আমাকে বলবি না। শুধু আমাকে কেন, নিজেও ভাববি না, একদম না। সব ঠিক হয়ে যাবে, সব। আপনি, আমার কি মনে হয় জানো? কি? আমাদের সামনে আরো অনেক বড় বিপদ। কিসের বিপদ? আমরা হয়তো আর বাসায় ফিরতে পারবো না। আমরা কালই চলে যাচ্ছি। তৌফিককে বলবো যেন কাল সকালেই গাড়ি ডেকে নিয়ে আসে। আচ্ছা, নে, এবার তুই একটু ঘুমা, আমি আছি তোর কাছে। কে? কে? কে ওখানে? কিসের শব্দ এটা? এই আকাশ, আকাশ! উফ, কিসের শব্দ হচ্ছে এত জোরে? আবার কারো কোনো বিপদ হলো না তো? না, গিয়ে দেখি। কে আপনি? ময়ন আবার কোথায় গেল? এত রাতে ঘরেও নেই। এ কি, ওয়াশরুমেও তো নেই। আচ্ছা, ওর কোনো বিপদ হলো না তো? না, এগিয়ে গিয়ে দেখি। নাইম, হাই নাইম। আমাকে খুঁজছ? তার মানে তুই এভাবে মুনিয়াকেও ভয় দেখেছিস, তাই না? বেশি কথা আমার ঠিক পছন্দ না। কাজ বেশি, কথা কম। দেখ, মাঝরাতে সব একদম ভালো লাগছে না। ঘরে চল। যাব তো, এত তাড়া কিসের? আমার আবার এত তাড়া পছন্দ না। ডাকবো আমি সবাইকে? এসব একদম নিতে পারছি না এবার। কি, তোর তোর মুখ থেকে রক্ত বেরোচ্ছে নাইম। অনেক দিন আগের রক্ত বের হয়ে গিয়েছে, নতুন করে রক্ত খাবো তাই। তুই তুই কি বলছিস এসব? তুমি অনেক সুন্দর, অনেক সুন্দর। নাইম, তুই এমন করছিস কেন? একটু স্বাভাবিক হ। তোর কি খারাপ লাগছে? অনেক সুন্দর। আমি এখানে কিভাবে এলাম? ও, মাথায় এত ব্যথা, এত ব্যথা করছে কেন? কিন্তু আমি বারান্দায় কখন এলাম? একি একি এখানে এত রক্তের দাগ কেন? আকাশ!
খাট তো খালি, তাহলে কি ভাইয়া, ভাইয়া, আপুমনি, মুনিয়া, তোমরা সবাই কোথায়? ভাইয়া, ভাইয়া! মাথায় প্রচন্ড ব্যথা নিয়ে রুমের দিকে যেতেই নাইম লক্ষ্য করে মেঝেতে স্পষ্ট রক্তের দাগ, একেবারে তাজা রক্ত। নাইম নিজেকে ভুল ভেবে রুমে ঢুকে যায়, কিন্তু খাটে তো আকাশ নেই। এত রাতে কোথায় গেল আকাশ? ভয়ে কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় নাইম। তারপর চিৎকার করে ডাকতে থাকে তৌফিক আর নওশিনকে। নাইমের ডাকে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি সবাই নিচে চলে আসে। এসে দেখে নাইম ভয় থরথর করে কাঁপছে। কি হয়েছে? কাঁপছিস কেন? এত জোরে চিৎকার দিলি যে? নাইম, এই নাইম, কথা বলছিস না কেন? এখানে এত রক্ত কেন? কার কি হয়েছে? এত রক্ত কার নাইম? আমার যখন হুঁশ ফেরে তখন দেখি আমি বারান্দায় পড়ে আছি। ঘরে এসে দেখি আকাশ ঘরে নেই, আর ঘরের পাশে এত রক্ত। এখন কি হবে? কি করবো আমরা? নাইম, নাইম, কোথায় গেলি? তৌফিক, তুই চুপ করে দাঁড়িয়ে আছিস যে, কিছু কর। আমি তো কিছুই বুঝতে পারছি না, কিচ্ছু মাথায় আসছে না। যেভাবেই হোক আমাদের কালই এই জায়গা ছাড়তে হবে। তার আগে তুই নাইমকে খুঁজে বের কর প্লিজ। আমাদের পক্ষে এত তাড়াতাড়ি এখান থেকে যাওয়া সম্ভব না। মানে কি বলছিস? কেন সম্ভব না? এই বাসায় যারা আসে তারা সহজে যেতে পারে না। কি বলছিস তুই? এখন কি হবে আমাদের? আমরা কিভাবে বের হবো এখান থেকে? জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। সবকিছুর জন্য তুই দায়ী। তোর কথা শুনে আমরা এখানে এসেছিলাম, তুই সব জেনে শুনে আমাদেরকে এখানে নিয়ে এসে ফেলেছিস। আমি বুঝতে পারিনি, বিশ্বাস কর, তোরা এতটা খারাপ এই বাড়ি আমি ভাবতেও পারিনি। এবার যেভাবে হোক নাইমকে খুঁজে বের কর। পরিস্থিতি নাগালের বাইরে চলে গেছে। কি হচ্ছে তা কেউ বুঝতে পারছে না। এই ট্যুরের প্রথম থেকে বিপত্তি ছিল, মনের মধ্যে হাজারো প্রশ্নও ছিল। তারপরও এখানে এসে এতটা বিপদ হবে তা ওরা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। মুনিয়ার সাথে ঘটে যাওয়া ঘটনায় সবাই ভয় পেলেও ব্যাপারটা নিয়ে খুব বেশি ভাবেনি। যদি ভাবতো তাহলে হয়তো এই দিন আর দেখতে হতো না। প্রায় অনেকক্ষণ ধরে খোঁজার পরেও নাইমকে খুঁজে পাওয়া গেল না। সারা বাসায় তখনও রক্তের দাগ। কি করবে কেউ কিছু বুঝতে পারছে না। কি আছে এই বাড়িতে? আকাশই বা গেল কোথায়? কার কাছে আছে এই প্রশ্নের উত্তর? আমি এই ডায়েরিটা পেয়েছিলাম। সব 100 প্লেস নিয়ে যখন কাজ শুরু করি তখন এই বাসার সন্ধানটা পাই। যতটুকু শুনেছি তাতেই বাসায় যারা আসে তারা স্বাভাবিকভাবে বাসায় ফিরে যেতে পারে না। কোনো উপায় নেই। দেখ, যা হয়েছে তা নিয়ে বসে থাকলে সামনে আরো বিপদ। আমাদেরকে মাথা ঠান্ডা রেখে উপায় খুঁজে বের করতে হবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে নাইম গেল কোথায়? ওকে একেবারে কাল সকালে খুঁজতে হবে, এছাড়া আর কোনো উপায় দেখছি না। মুনিয়াটা ভীষণ ভয় পেয়ে আছে, আর নাইমের তো কোনো খবরই নেই। ডায়েরির সব পাতা আমি পড়িনি, আমার মনে হয় ওটা পড়া উচিত, যদি কিছু লেখা পাই। দেখ, যা করবি তাড়াতাড়ি কর। এই সেই ডায়েরি, পড়ে দেখ কি লেখা আছে। ডায়েরি খুলে পড়তে থাকে তৌফিক, আর জানতে থাকে এক অবিশ্বাস্য কাহিনী। আজ থেকে প্রায় 3 বছর আগে 7 জন বন্ধুর একটি দল আসে এই বাসায়। তখন জায়গাটি একটু উন্নত ছিল, বেশ কিছুদিন থাকার পরিকল্পনা ছিল তাদের। কিন্তু বিপত্তি ঘটে পরের দিন রাতের বেলায়। সবাই যার যার মতো ঘুমাচ্ছিল, শুধু জেগেছিল রাফসান। বন্ধুদের মধ্যে সবচেয়ে কম কথা বলতো রাফসান, কোনো কিছু কারোর সাথে শেয়ারও করতো না। সবাই ভেবেছিল মন খারাপ দেখে হয়তো রাতে ঘুমোতে যায়নি, কিন্তু কেউ ভাবতেও পারেনি তারা যাকে দেখছে সে রাফসান আসল রাফসান নয়। এক রাতের মধ্যে রাফসানের যেন অনেক পরিবর্তন চলে আসে।
ব্যবহার থেকে শুরু করে সব কিছুতে কেমন এক রহস্যময় হয়ে ওঠে রাফসান। এভাবে 3 দিন কেটে যাওয়ার পরে ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। বন্ধুদের আরেকজন হঠাৎ করে গায়েব হয়ে যায়, আর তার কোনো খোঁজ পাওয়া যায় না। তার নাম ছিল আকিব। আকিব ছিল বন্ধুদের সবার মধ্যে সবচেয়ে সুন্দর। নিজের সৌন্দর্য নিয়ে অনেক বেশি অহংকার ছিল আকিবের। আকিবকে অনেক খোঁজাখুঁজি করা হয়, কিন্তু তাতে কোনো লাভ হয় না। তারও বেশ কিছুদিন পরে নিখোঁজ হয়ে যায় আরো একজন। সবার মধ্যে একটা ভয় ঢুকে যায়, কি করবে বুঝতে পারে না। এই বাসা থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। সবাই মিলে বের হয়ে যায় এই বাসা থেকে, কিন্তু রাস্তা খুঁজে পায় না। যেদিকেই যায় ঘুরে ফিরে এই বাসার সামনে এসে পড়ে। সারাদিন চেষ্টার পর ব্যর্থ হয়ে ফিরে আসে এই বাসায়। হয়তো আর কখনো নিজেদের বাসায় ফেরা হবে না। ভয়ে ভয়ে দিন কাটতে থাকে তাদের। রাত হলে সবাই এক ঘরে চলে আসে। কেউ যেন কাউকে ছাড়া একা কোথাও যায় না। এদিকে ভয়ের দিনগুলো যেন শেষই হয় না। ফোনে নেটওয়ার্ক যেন সব জায়গাতে থাকলেও শুধু এই বাসাতেই নেই। খারাপ দিনগুলো যেন ক্রমেই এগিয়ে আসতে থাকে। এমনই একদিন রাতের বেলা সবার ঘুম ভাঙে এক অদ্ভুত শব্দ শুনে। শব্দটা কিছুটা জানোয়ারের করা শব্দের মতো। ভয়ে আতঙ্কে কুঁকড়ে যায় সবাই। তারপর ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে শব্দটা, যেন আরো কাছে এগিয়ে আসছে। একটা পর্যায়ে শব্দটা খুব বেড়ে যায়। সবাই বুঝতে পারছে দরজা ঠিক পাশ থেকে আসছে শব্দটা, কিন্তু উঠে গিয়ে দেখার সাহস কারো নেই। মনে মনে সবাই নিজেদের প্রাণ ভিক্ষা চাইতে থাকে। পড়তে পড়তে একটা পর্যায়ে পড়া থামিয়ে দেয় তৌফিক। সেই শব্দটা এখন তারাও শুনতে পাচ্ছে। তৌফিক, শব্দটা তো আমরাও শুনতে পাচ্ছি। হ্যাঁ, দরজাটা শক্ত করে লাগানো তো? আমি গিয়ে দেখবো। না, চল আমরা একসাথে যাই। মুনিয়াকে ডাকিস না, ও উঠে গেলে আরো ভয় পাবে। আমাদের যদি এখন পালাতে হয় তাহলে? এই বাসা থেকে পালানোর রাস্তা নেই। দরজা শক্ত করে লাগানো তো? হ্যাঁ, কিন্তু অনেক জোরে ধাক্কা দিলে দরজা ভেঙে যেতে পারে। তাহলে কি আমরা সবাই মারা যাব? কেউ বাঁচবো না। ডায়েরিটাই তো সমাধানও দেওয়া নেই। আমার কাছে দে, আমি দেখছি। যে ডায়েরিটা লিখেছে তিনি কিভাবে বাঁচল তাও তো লেখা থাকবে। আচ্ছা, আমরা একবার পালানোর চেষ্টা করব, দেখি কি হয়। কিন্তু এত রাতে পালানোর চেষ্টা করলে যদি ওই জানোয়ারটার সামনে পড়ে যায় তাহলে? চেষ্টা করতে তো দোষ নেই, ঘরে বসে ভাবলে বিপদ আরো বাড়বে। এখন কি হবে আমাদের? এখান থেকে বের হওয়ার কোনো জায়গা দেখছি না। এটা কে তৌফিক? কে কে আপনি? কি হলো বলুন, কে আপনি? কি চান? কেন এমন করছেন? ওকে ওকে নিতে এসেছি। কাকে? সবচেয়ে সুন্দর মানুষটাকে। কেন? কি 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 ক্ষতি করেছি আমরা? কি দোষ আমাদের? সুন্দর মানুষ আমার লাগবে, খুব দরকার। সুন্দর মানুষের ভীষণ দরকার। আমাদের যেতে দিন আমাদের।
প্লিজ প্লিজ আমাদেরকে ছেড়ে দিন। আপনি মুনিয়া পালাও! মাংস মাংস নতুন মানুষের মাংস চামড়াটা আলাদা করতে হবে। আপনি মুনিয়া ঠিক আছো তোমরা? হ্যাঁ, কিন্তু আমরা কোথায় যাব ভাইয়া? যেভাবেই হোক পালানোর একটা রাস্তা খুঁজে বের করে নিতে হবে, তাহলে আমরাও আকাশ আর তৌফিকের মতো। ভাইয়াকে ওই ভয়ঙ্কর লোকটা মেরে ফেলেছে, তাই না? আচ্ছা এদিকে আসছে না তো? মনে হয় না, ওর পুরো খেয়াল এখন ভাইয়ার দিকে। আমরা আমরা যে পালাচ্ছি তা খেয়াল করতে পারিনি। যখন খেয়াল করবে তখন? তার আগে আমাদের একটা উপায় খুঁজে বের করতে হবে। আমার কেন যেন মনে হচ্ছে ডায়েরিটায় সব লেখা আছে। ওটা তো ওই ঘরে ফেলে এসেছি। আচ্ছা তুই ফোন বের করে দেখ তো কোনো কল যায় কিনা। না, কল যাচ্ছে না। এক কাজ কর, মেসেজ পাঠা, যদি অনেকক্ষণ পড়া হলেও যায় তাও ভালো। আপনি কিসের ছায়া ওইটা? কোনটা? ওই যে তারা তো দেখি এত মানুষের মাথা, এখানে এত মানুষকে মেরে ফেলা হয়েছে। আমরা খুব বিপদে পড়েছি, সামনে ভীষণ বিপদ। শব্দটা এদিকে এগিয়ে আসছে, কি করবো এখন? আপনি এই যে এই ঘরটা দেখো। পেয়েছি, এই ঘরে আপাতত লুকিয়ে থাকতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। এখানে লুকিয়ে থাকলেও আমাদের খুঁজে পাবে না। চলে আয় তাড়াতাড়ি, এখানে সুড়ঙ্গ মতো একটা জায়গা আছে। হয়তো এদিক দিয়ে বাইরে যাওয়ার কোনো গোপন রাস্তা আছে। সবকিছু আমাদের খুঁজে বের করতে হবে। কিন্তু কিন্তু ভাইয়াদের যে ওই ভয়ঙ্কর লোকটা ধরে নিয়ে গেল, ভাইয়াদের কি হবে? মুনিয়া, আগে আমরা তো বের হই, তারপর পুলিশ নিয়ে এখানে আবার আসবো। তুই একদম ভাবিস না। কিন্তু আশেপাশে তো বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। আস্তে আস্তে, বেশি শব্দ করিস না, তাহলে আমরা আপাতত এখানে লুকিয়ে থাকি। তাই ভালো হবে। আপনি এটা দেখো। ফটো অ্যালবাম কোথায় পেলি? এখানেই তো ছিল, সাথে এটাও পেয়েছি। মুনিয়ার হাত থেকে ফটো অ্যালবাম আর ডায়েরিটা নিল নওশীন। অনেকদিন আগের তা দেখে বোঝা যাচ্ছে ঘরটা প্রায় অনেক বছর ধরে বন্ধ ছিল। ভাঙা জিনিসপত্রের আড়ালে নিজেদেরকে লুকিয়ে রেখেছে ওরা তিনজন। যেভাবেই হোক বের হতেই হবে ওদেরকে। ফটো অ্যালবামটা খুলে দেখতে লাগলো নওশীন। অ্যালবামের সবকটা ফটোই গ্রুপ ফটো। পরিবারের সবাইকে হাসি খুশি দেখা যাচ্ছে সব ছবিতে। হঠাৎ করে চোখ ভিজে ওঠে নওশীনের। ওদের কি আর নিজের আপনজনের কাছে ফেরা হবে? ছবিগুলো ভালো করে দেখতে থাকে নওশীন। হঠাৎ একটা ছবিতে এসে চোখ আটকে যায়। দেখ, এই বাসায় একটাই ছেলে ছিল। হ্যাঁ, সবে অনেক আদর করতো বলো। তাহলে সব ছবিতে এভাবে হয়ে থাকার কথা না। দেখে মনে হচ্ছে খুব কষ্টে ছিল। কিন্তু ওনারা এখন কোথায়? হয়তো এখান থেকে চলে গেছে। নে, ওদিকে রেখে দে। দাও। মুনিয়া, ডায়েরিটা দে তো। ইমতিয়াজ হাসান নামের একজন ভদ্রলোকের ডায়েরি এটা। পড়ে দেখে কি লেখা আছে।
ডায়েরির পাতা উল্টাতে থাকে নওশীন। হঠাৎ চোখে পড়ে একটা নাম, ইমতিয়াজ হাসান। নওশীন প্রথম কয়েকটা পাতা উল্টে হঠাৎ থমকে যায়। প্রথম দিকে লেখাগুলো কালো কালি দিয়ে লিখলেও 13 নম্বর পেজ থেকে সব কালি দিয়ে লেখা, এবং লেখার উপরে বিপদ সংকেত চিহ্ন আঁকা। নওশীন ধীরে ধীরে চাপা কণ্ঠে পড়তে শুরু করে। লেখাটা অনেক বছর আগে, তাই আমাদেরও ফিরে যেতে হবে অতীতের সেই সময়, যে সময় এই ঘটনার সূত্রপাত। সবকিছু ঠিকঠাকভাবেই চলছিল। আমি প্রথম যখন এই বাড়িতে আসি তখন সুজন অনেক ছোট। আমাকে দেখে ভীষণ খুশি হতো। এই বাড়িতে এসে খাপ খাওয়াতে আমার জন্য একটু সময় লাগে। সাকিয়াকে বিয়ের অনেক দিন পর জানতে পারি সুজনের আসল পরিচয়। ও যে এই বাড়ির ছেলে না তা বাইরে থেকে বোঝা যাবে না। আমিও প্রথম বুঝতে পারিনি। সাকিয়াকে নিয়ে যতবার এই বাড়িতে এসেছি ততবারই একটা জিনিস খেয়াল করেছি, বাড়ির একমাত্র ছেলের সাথে সবাই খারাপ ব্যবহার করে। কেউ যেন ভালোভাবে কথাই বলতে পারে না। আমার প্রথম খুব অদ্ভুত লাগে ব্যাপারটা। বাড়ির একমাত্র ছেলেরা তো সবার চোখের মনি হয়ে থাকে, তাহলে সুজনের সাথে এমন ব্যবহার কেন? কৌতূহল ধরে রাখতে না পেরে সাকিয়াকে জিজ্ঞেস করে বসি একদিন। একটা কথা জিজ্ঞেস করব? বলো। তুমি রাগ করবে না তো? তুমি যদি বলো যে কাল অথবা পরশু তোমার সাথে বাসায় চলে যেতে হবে তাহলে তো রাগ করবই। আরে না, আমি সে কথা বলবো না। তাহলে কি বলবে, তাড়াতাড়ি বলো। বাইরে থেকে আসার সময় দেখলাম সুজন বারান্দায় দাঁড়িয়ে কাঁদছে। কিছু কি হয়েছে? কোথায়? না তো। আর সুজনের কান্না তো নতুন কিছু না। কারো কথায় কষ্ট পেলেও সবসময় বারান্দায় দাঁড়িয়ে কাঁদে। আহারে, কষ্ট লাগে ওর জন্য। ভাগ্য ভালো হয়েও শান্তি পেল না। বুঝলাম না তোমার কথা। ওকে বকা দেয় কেন? ও তো দুষ্টু ছেলে না, ও সবসময়ই তো চুপচাপ দেখি। তুমি কি জানো যে ও এ বাড়ির ছেলে না? না তো, আজকে মাত্র শুনলাম। এ বাড়ির ছেলে না ও? শোনো তাহলে, আমার বাবা হলো সবার বড়। আমরা 4 বোন, আর মেজো চাচার কোনো সন্তান নেই। ছোট চাচারও 3 মেয়ে। ছোট চাচার একদম ছোট মেয়ে যখন হয় তখন সবাই আশা করেছিল যে এই বাসায় এবার একটা ছেলে আসবে। তা যখন হলো না তখন আমার বড় দাদি খুবই কষ্ট পেলেন। তারপর তিনি পরিষ্কার জানিয়ে দিলেন এই পরিবারে কোনো ছেলে না আসলে তিনি সব সম্পত্তি অন্য কাউকে দান করে দেবেন। এ কথা শুনে আমার মেজো চাচার মাথা নষ্ট হয়ে গেল। অবশ্য ছোট চাচাও বেশ চিন্তায় পড়ে গেছিলেন। উনি কি কথাটা সত্যি বলেছিলেন? হ্যাঁ, উনি সাধারণত যা বলেন তাই করেন। আর সেই জন্যই আমার মেজো চাচা একটা বুদ্ধি বের করলেন। মেজো চাচিকে নিয়ে বেশ কয়েক মাসের জন্য চলে গেলেন আরেকটা জায়গাতে। তারপর যখন ফিরলেন তখন সাথে ছিল সুজন। আচ্ছা, তখন ওর বয়স কত ছিল? ধরো 2-3 মাস। তোমার দাদি কি জানতে চাইলেন? দাদি কিছু জানার আগেই মেজো চাচা বললেন যে সুজন তাদেরই সন্তান। আর দাদি এতটাই খুশি হয়ে যান যে আর কিছুই চিন্তা করেননি। তারপর কি হলো? তারপর দাদি যতদিন বেঁচে ছিল ততদিন সুজনের আদরের কোনো কমতি ছিল না। দাদি সব সময় সুজনকে নিজের কাছে রাখতেন। সুজন ছিল এই বাড়ির প্রত্যেকের চোখের মণি। ও, তারপর তোমার দাদি মারা যাওয়ার পর ও সবার চোখের বালি হয়ে গিয়েছে, তাই তো? তবে এর পেছনে আরো একটা কারণ আছে। কি কারণ? তুমি খেয়াল করে দেখবে আমাদের বাড়ির প্রত্যেকে ভীষণ সুন্দর, একমাত্র সুজন ছাড়া। এই জন্যই সবাই ওকে আরো বেশি পরিমাণে অবহেলা করে। ছি, আমি তো ভাবতেও পারছি না। নিজেদের দরকারের শিশুটাকে তারা ব্যবহার করেছে, এখন তারই এত অবহেলা, তাও আবার সে সুন্দর না সেই জন্য। আমার বাবা কিন্তু সুজনকে অনেক আদর করে। এখনো 2 জন মানুষ আছেন যারা আসলেই সুজনকে আদর করে। এক আমার বাবা, 2 ছোট চাচি। সুজনের আসল পরিচয় জানো? হ্যাঁ, ও গ্রামের কোনো একটা গরিব পরিবারের ছেলে। লালন পালন করতে পারবে না তাই দিয়ে দিয়েছে। ও আচ্ছা, ওকে আমার কাছে একটু পাঠিয়ে দিও।
স্বার্থপরের পৃথিবীতে সময়ের সাথে সাথে সবাই স্বার্থপর হয়ে যায়। স্বার্থপর হওয়া দোষের কিছু না, বরং সফল হতে গেলে এর প্রয়োজন অনস্বীকার্য। স্বার্থপরতা তখনই দোষের হয় যখন তা আমি আমার সীমানা পার হয়ে অন্যের স্বার্থের ক্ষতি করে। অন্যের ক্ষতি না করেও স্বার্থপর হওয়া যায়, সুজনের ক্ষেত্রে তা হয়নি। নিজেদের দরকারে একটি শিশুকে ব্যবহার করার পরে যখন আর দরকার থাকে না, তখন এভাবে ছুঁড়ে ফেলে দেওয়ার কি খুব প্রয়োজন ছিল? না, যা হয়েছে তা খুব খারাপ হয়েছে। আর এই পৃথিবীতে খারাপ সবকিছুই একদিন শেষ হয়ে যায়, হয়তো কখনো খুব ভালোভাবে, আবার কখনো এতটাই ভয়ঙ্কর ভাবে যে মানুষ চিন্তাও করতে পারে না। সময়ের সাথে সাথে সুজন বড় হতে থাকে। সে একজন প্রাপ্তবয়স্ক যুবক এখন, কিন্তু এখনো তাকে প্রতিনিয়ত একটা কথাই শুনতে হয়, আর সেটা হলো, তুমি দেখতে কুৎসিত সুজন, তোমাকে দেখতে ভয় লাগে, তুমি আমাদের মতো সুন্দর না। ডায়েরি পড়তে পড়তে নওশীন এতটাই গভীরে ঢুকে গিয়েছিল যে লক্ষ্যই করল না তার পাশে নাইমের চোখ লাল হয়ে গিয়েছে। নওশীন পড়তে পড়তে পাতা উল্টোতে থাকে। আরো বেশ কয়েক পাতা এখনো বাকি আছে। প্রায় 6 মাস পর একদিন এসে শুনি সুজন এক মেয়েকে খুব পছন্দ করেছে, কিন্তু সুজন দেখতে ভালো না হওয়ায় সেই মেয়ে তাকে প্রত্যাখ্যান করেছে। নিজের ওপর রাগ, ক্ষোভ, ঘৃণা থেকে সুজন নিজেই নিজের মুখ কেটেছে। গালে, কপালে, বিভিন্ন জায়গাতে ব্লেডের দাগ। সুজনকে অনেক বোঝানোর পরও কাজ হলো না। এক পর্যায়ে থাকতে না পেরে আত্মহত্যা করে সুজন। আর তারপরই এ বাড়িতে নেমে আসে অভিশাপ। এই বাড়িতে কেউ থাকতে পারে না, বিশেষ করে যারা খুব সুন্দর মানুষ, তারা হঠাৎ করে গায়েব হয়ে যায়। কোথায় যায়, কেন যায়, কেউ বলতে পারে না। সুজনের মৃত্যুর প্রায় 1 বছরের মধ্যে এই বাসার সবাই মারা যেতে থাকে। আর যারা দেখতে বাকিদের চেয়ে একটু খারাপ, তাদের উপর ভর করে সুজনের আত্মা। সুজনের আত্মা যে কোনো সময় যে কোনো কিছুর রূপ ধারণ করতে পারে। যাদের উপর সুজনের আত্মা ভর করে, তারা রাতে ঘুমের মধ্যে ঘর থেকে বের হয়ে যায়। সুজনের আত্মা প্রতিশোধ নিতে রয়ে গেছে। সুন্দর মানুষদের মেরে তাদের চামড়া নিজের মুখে লাগিয়ে আনন্দ পায়, তৃপ্তি পায় সে। তার আত্মাকে মুক্তি দেওয়ার একমাত্র উপায় হল সুজনের সব ছবি পুড়িয়ে দেওয়া। তাহলেই অভিশাপ মুক্ত হবে এই বাড়ি। পড়া শেষ করার আগেই নওশীন এক অদ্ভুত শব্দ শুনতে পায়, আর শব্দটা আসছে নাইমের দিক থেকে। নওশীন পাশে তাকাতেই চমকে ওঠে। মুনিয়া, মুনিয়া তুই সরে যা, নাইমের উপর সুজনের আত্মা ভর করেছে। সরে যা মুনিয়া। কোথায় যাচ্ছ? মুনিয়া, রান্নাঘরে গিয়ে ম্যাচ নিয়ে আয়। আপনি খুঁজে পাচ্ছি না তো। ছবিগুলো আমার কাছে আছে, শুধু ম্যাচটা দিয়ে আগুন জ্বালিয়ে দিতে হবে, তাহলেই সব ঠিক হয়ে যাবে। আপনি ওই দিকে এগিয়ে আসছে, আমাদের দিকে এগিয়ে আসছে। চলো, চল চল আমার সাথে, আমার সাথে। আমাদের 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 পালাতে হবে। না, আমরা যাব না। তুমি নাইম না, তুমি সুজন। সব কিছু দেখি জেনেই গেছো। আপনি এই যে ম্যাচ, এই নাও, আগুন জ্বালিয়ে দাও। জোরে শব্দ করিস না, ম্যাচটা হাত দিয়ে আনতে পারছি না। চেষ্টা করি।
আপনি এই যে ছবিগুলো। আর কোনো ছবি নেই তো? না, আর নেই। ভোর হয়ে গিয়েছে। জানালা দিয়ে আলো এসে পড়ছে এই বাড়িটার প্রতিটি ঘরে। অনেক বছর পরে যেন আবার ওই বাড়িতে আলো এসেছে। ঘর থেকে বের হয় নওশীন আর মুনিয়া। ঘরের সামনে পড়ে আছে তৌফিক, নাইম, আকাশ সহ আরো অনেক মানুষের ক্ষত বিক্ষত দেহ। প্রতিটি মৃতদেহের মুখের চামড়া তুলে নেওয়া হয়েছে। মুনিয়াকে ধরে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে নওশীন। বাইরে যাওয়ার রাস্তাও খুঁজে পেয়েছে। এসেছিল 5 জন, কিন্তু আজ তাকে ফিরে যেতে হচ্ছে শুধু মুনিয়াকে নিয়ে। পৃথিবীতে সবকিছুরই শেষ আছে। কোনোটা হয় ভালোভাবে, আর কোনোটা হয়তো খুব মর্মান্তিক ভাবে।